চৈতা, দিয়া ব্যানার্জি কখনো ক্ষমতার লোভে বা ক্ষমতা দেখিয়ে কোনো অন্যায় করে না, আর অন্যায়কে প্রশ্রয় দেয় না। সে সত্য মিথ্যের ফারাকটা লোকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমিও সেই চেষ্টাই করছি, আশা করি বিফল হব না। যাকে আমার অনেক কাজ পড়ে আছে, তোমার সঙ্গে বাজে কথা বলার মতো সময় আমার কাছে নেই। আমি আসছি, জুসটা খেয়ে নিই। Choose my foot. এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে শুনলাম। কোন পোস্টের জন্য? অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট। ডকুমেন্টস এনেছেন? হ্যাঁ, এনেছি। ডকুমেন্টসটা আমাকে দিন। এই নিন। এই চাকরিটা আমার খুব দরকার, দিয়ার স্বপ্ন পূরণের জন্য, আমাদের স্বপ্ন পূরণের জন্য। হ্যাঁ বসুন আপনি। হ্যাঁ, থ্যাংক ইউ। বসুন। দাদা, আপনার কত বছরের এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স কিছু নেই। এক্সপিরিয়েন্স না থাকলে আর ব্যাকিং না থাকলে কিন্তু এ বাজারে কিচ্ছু মিলবে না, কিচ্ছু না। হ্যাঁ, কার কথা বলছেন? আর্য ব্যানার্জি। উনি এখানেই ওয়েট করছেন, পাঠিয়ে দেবো। ওকে, মিস্টার আর্য ব্যানার্জি আপনাকে ভেতরে ডাকছেন। বাবা, আসতে না আসতেই ডাক পড়ে গেল। বলছি, আপনার কি ভেতরে মামা কাকা কেউ আছে নাকি? এক্সপিরিয়েন্স তো জিরো, নিশ্চয়ই টাকা পয়সা কিছু খাইয়েছেন? না না, সেরকম কিছু নয়। আমি নিজেই বুঝতে পারছি না যে আমাকে এত তাড়াতাড়ি কেন ভেতরে ডাকা হলো। ওকে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার, আগে ইন্টারভিউটা হয়ে যাক, পরে আপনাকে সুখবরটা জানাচ্ছি। আসতে পারি? আসুন, বসুন। আপনি তো অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টের জন্য ইন্টারভিউ দিতে এসেছেন, তাই তো? হ্যাঁ। আপনার কোয়ালিফিকেশন? আমি অ্যাকাউন্টেন্সিতে অনার্স করেছি, তারপর ম্যানেজমেন্ট নিয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছি। এক্সপিরিয়েন্স কত বছরের? এক্সপিরিয়েন্স কিছু নেই। বাহ, একদম ফ্রেশার। তো বয়সটা তো আর ফ্রেশারদের মতো নয়। কি করছিলেন মশাই এতকাল? সার্টিফিকেট নিয়ে কি বাড়িতে বসেছিলেন? স্যার, আমি একজন ব্যাডমিন্টন প্লেয়ার। আমি ইন্টারন্যাশনাল লেভেলে খেলেছি। মানে ব্যাডমিন্টন নিয়েই আমার। দাঁড়ান দাঁড়ান, আচ্ছা কি যেন নাম আপনার? আর্য ব্যানার্জি, তাই তো? আচ্ছা, আপনি তো সেই প্লেয়ার ডোপ করার জন্য যাকে ব্যান করা হয়েছিল, তাই তো? ছি 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 ছি। দেশের নামটা আপনি এভাবে ডোবালেন? দেখুন, আমার সংস্থার একটা সুনাম আছে। আপনার মতন একজন দাগি লোককে আমার সংস্থায় আমি চাকরি দিতে পারি না। আর তাছাড়া উইদাউট এক্সপিরিয়েন্স আপনি ইন্টারভিউ দিতে এসেছেন কেন? হ্যাঁ, এসেছিলাম কাগজে আপনাদের বিজ্ঞাপনটা দেখে। স্যার, আপনি আমাকে কাজ দিতে না পারলে দেবেন না, কিন্তু প্লিজ প্লিজ এভাবে অপমান করবেন না। মান অপমানের বোধ থাকলে এভাবে আপনি ডোপ করতে যেতেন না। আমি ডোপ করিনি। স্যার, আপনার কাজটা হয়ে গেছে স্যার। আমি আর্য ব্যানার্জিকে অপমান করে তাড়িয়ে দিয়েছি স্যার। আসতে পারি? আসুন।
আপনার সঙ্গে কিছু দরকারি কথা ছিল। বলুন। আপনি তো সেই প্লেয়ার ডোপ করার জন্য যাকে ব্যান করা হয়েছিল, তাই তো? আপনার মতন একজন দাগি লোককে আমার সংস্থায় আমি চাকরি দিতে পারি না। আর তাছাড়া উইদাউট এক্সপিরিয়েন্স আপনি ইন্টারভিউ দিতে এসেছেন কেন? হ্যাঁ, কি করব আমি এখন? সমস্ত জায়গায় দরজা বন্ধ। এতগুলো অফিসে করলাম আমি, একটা চাকরি হলো না কোথাও। কিন্তু আমার তো খুব টাকার দরকার। দিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাডমিন্টন কোচিং ক্যাম্পে ভর্তি করতে হবে। কমলেশ ব্যানার্জিকে তো আজকের মধ্যেই ইলেকট্রিসিটি বিলের 1,500 টাকা দিতে হবে। কিন্তু কোথা থেকে পাবো? কোথা থেকে আসবে এতগুলো টাকা? আরে তুই যদি এখন বলিস আমি পারবো না, তাহলে চলবে কি করে? এইসব মাল ট্রেনে করে দিল্লি যাবে। তুই যদি না করিস তাহলে তো ট্রেন ছুটে যাবে। बहुत बुखार है मालिक, ये मुझसे नहीं होगा। इसके ऊपर यहाँ पर माल, भीतर में माल, ये एक आदमी से नहीं होगा, ये 2-3টা आदमी লাগবে। 2-3 আদমির কাজ আছে তো? ঠিক আছে, আমি তোকে 2-3 আদমির পয়সা দেবো। এক টিপে 500 দেবো। 4 টিপ কাজ করবি, 2000 টাকা পকেটে তোর করে যাবে। ও আমি পারবো না বাবু, ও 2000 টাকার লোভে আমার প্রাণটাই বেরিয়ে যাবে। আমায় মাফ করুন বাবু, ये काम हमसे नहीं होगा, हम चलता है। जय राम जी की, जय राम जी की। अरे सुन तो, अच्छा मुसीबत में फंसा दिया तो नहीं सब माल কে তুলবে? আমি যদি আপনার মালগুলো তুলে দিই হবে? আপনি তুলবেন? হ্যাঁ, আমি তুলব। কিন্তু আপনি ওই লোকটিকে যা টাকা দেবেন বলেছিলেন সেটা আমায় দিতে হবে। হবে তো? হ্যাঁ তাই হবে। ম্যাডাম, আমাকে একটা কথা পরিষ্কার করে বলুন তো, আপনি আপনার হাজবেন্ডের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আনতে চাইছেন? আপনাকে মেন্টাল টর্চার করা, নাকি অন্য কোনো মহিলার সঙ্গে কোনো শারীরিক বা মানসিক সম্পর্কে জড়িয়ে পড়া বা তার সন্তানের বাবা হওয়া? না, এসব কিচ্ছু না। দেখুন, পুলিশ আর উকিলের কাছে লুকিয়ে কোনো লাভ নেই। যা হয়েছে সব ভুলে বলো। আপনাদের তো কোনো সন্তান নেই, আপনাদের কোনো ইস্যু নেই, তাই তো সেই জন্য আপনাদের বাচ্চাদের কোনো কাস্টডি রাখানোর সমস্যাও নেই। আর আপনি তো চাকরিও করেন না, মাসে মাসে একটা খরপোশত আপনি পাবেনই। তাছাড়া এককালীন মোটা একটা অঙ্কের টাকাও আপনি দাবি করতে পারেন। সেই টাকার অঙ্কটা কত সেটা কিছু ঠিক করেছেন? কিচ্ছু না, এসব কিচ্ছু না। আপনি না আমার কথাটা একটু জাস্ট ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করুন। আমাদের এই ডিভোর্সটা আমাদের স্বামী স্ত্রীর সম্মতিতে হচ্ছে, যাকে বলে মিউচুয়াল সেপারেশন। আমার স্বামী কিংবা শ্বশুরবাড়ির এগেনস্টে কোনো অভিযোগ নেই, বিশ্বাস করুন কোনো অভিযোগ নেই। আর আমি চাকরি করি বা না করি, আমার কারোর থেকে একটা কানা করিও চাই না। আপনি না যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সের ব্যবস্থাটা করুন। আমি শুধু সই করে দিয়ে মুক্ত হতে চাই। আর হ্যাঁ, আপনাকে একটা রিকোয়েস্ট, আপনি ডিভোর্সের ব্যাপারটা আমার ভাইকে প্লিজ বলবেন না, প্লিজ।
কি হলো বলুন তো মা? সেই সকালবেলায় আর্য, দিয়া, তিস্তা তিনজনে বাড়ি থেকে বেরিয়ে গেল, এখনো ফেরার নাম নেই। চিন্তা হয় না বলুন তো? সত্যি তো, এক এক করে আর একা একা তিনজনে বেরিয়ে চলে গেল। আরে বাবা, একসঙ্গে গেলে তো তোমার একটা কথা ছিল। আচ্ছা ঠাম্মি, তার মানে তিনজনের তিনটে আলাদা আলাদা কাজে বেরিয়েছে, কিন্তু কি কাজ বলো তো? তোমাদের কাউকে কিছু সেভাবে বলে যায়নি, তাই না? দিয়া আর আর্যদা তো এখন আন্টিকে কিছু বলারই প্রয়োজন মনে করছে না, ওরা তো এখন লায়ক হয়ে গেছে। তুমি বাবু এসব ব্যাপারে নাক গলাচ্ছ কেন বলো তো? এই যে আর্য আর দিয়ার বিরুদ্ধে বেয়ানের মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করছো, এটা কি তোমার কাজ নাকি? এই কাজটা তো আমার বেবির কাজ। ও তো এ ব্যাপারে একেবারে বলে যাচ্ছটা কি তুমি? হ্যাঁ, তুমি তো দেখছি এ বাড়ি থেকে আমাকে না তাড়িয়ে ছাড়বে না। সরি সরি বেবি, ভেরি সরি। জয়িতা, ডক্টর তোমায় বেড রেস্ট নিতে বলেছেন, তুমি উঠে এলে কেন? যাও, ঘরে গিয়ে বিশ্রাম নাও, যাও। ঘরের মানুষ যদি ঘরে না ফেরে আন্টি, তাহলে কি ঘরে গিয়ে বিশ্রাম করা যায় বলুন তো? আচ্ছা, আপনারা তো সবাই আর্য, দিয়া, তিস্তা কেন বাড়ি ফেরেনি সেই নিয়ে খুবই চিন্তিত, কিন্তু এদিকে যে রক্তিমও এখনো বাড়ি ফেরেনি, সেই কথাটা তো কারোর মনে আসেনি। দেখুন, মেজদা ভাইয়ের অফিস থেকে আসতে বরাবরই লেট হয়, এটা কোনো নতুন ব্যাপার নয় আমাদের জন্য। অবশ্য আপনি আসার পর তো পুরো সিনারিওটা পাল্টেছে। এখন মেজদা ভাই অর্ধেক দিন অফিস যান না, কিংবা অফিস গেলেও খুব তাড়াতাড়ি ফিরে আসেন। কিন্তু এরকম অনেক দিন গেছে জানেন তো, যখন এই খাবার টেবিলে আমার মেজ বৌদি দিনের পর দিন ওই খাবার থালা নিয়ে অপেক্ষা করেছে মেজদা ভাইয়ের জন্য, কিন্তু মেজদা ভাই আসেনি। যাক, থাক না নিখিল, এসব পুরনো কথা এখন আর ভেবে কি লাভ? এই তো তিন মূর্তির এক মূর্তি এসে দাঁড়িয়েছে। এই, কোথায় গেছিলি? ঠাম্মি, আমার এক বান্ধবী অসুস্থ, তাই তাকে দেখতে গেছিলাম। কিন্তু আর্য, দিয়া, ওরা তো এখনো ফিরলো না মা। কি হলো বলুন তো? বড়দা ভাই কোথায় গেছে তুমি হয়তো জানো না, কিন্তু তিস্তা সব জানে আমার ধারণা, কারণ বড়দা ভাই তো তিস্তাকে সব জানিয়েই করে। না রক্তিম, এটা তো ভুল ধারণা। তিস্তা কিছু জানে না। ইনফ্যাক্ট আমি কোথায় গেছিলাম বাড়ির কেউই সেটা জানে না। কিন্তু তুই এই দুর্বল শরীর নিয়ে কোথায় গেছিলি বাবা? কাজের খোঁজে মা। সংসার চালাতে গেলে তো একটা রোজগার করতেই হবে, তাই না? সারাদিন টোটো করে ঘুরে রোজগার পাতি কিছু করলে নাকি খালি হাতে ফিরতে হলো? শোনো, ইলেকট্রিসিটি বিলের 1,500 টাকা কিন্তু আজকেই আমার চাই। আর্য ব্যানার্জি কথার খেলাফ করে না মিস্টার কমলেশ ব্যানার্জি। আপনার ইলেকট্রিসিটি বিল বাবদ 1,500 টাকা আমার কাছে রেডি আছে, আপনি নিয়ে যেতে পারেন। আর্য, আর্য, ওটা তোর অনেক কষ্টে উপার্জন করা টাকা, তুই ওই টাকা তোর বাবাকে দিবি না। আমি বলে দিলাম, তুই দিবি না। আমি আমার বাড়িওয়ালাকে তার প্রাপ্য টাকা দিচ্ছি মা। এই ব্যাপারে তুমি নিজেকে জড়িও না প্লিজ। বড় ভাই তো ঠিক কথাই বলেছে বৌমা। কমল যতদিন না নিজেকে শোধরাচ্ছে, ততদিন তুমি মাথা কুটে মরে গেলেও এ বাড়ির পরিস্থিতি কিচ্ছু বদলাবে না। কমলের সঙ্গে তুমি লড়ে পারবে না, তার কারণ তুমি তো ওর মতো নিচে নামতে পারবে না। মা, বলেছি না, তুই আমায় মা বলে ডাকবি না। বড় ভাই যা করেছে ঠিক করেছে, অন্তত তাতে যদি কমলের বিন্দু মাত্র মতিগতি ফেরে। এসব নিয়ে তুমি আর ভেবো না বৌমা, তুমি বরং বড়নাথ বউয়ের খবর নেবার একটা ব্যবস্থা করো। হ্যাঁ,
তোমার বড়নাথ বউ প্রত্যেকদিন যা খেল দেখাচ্ছে, আমি তো ভয়ে তটস্থ হয়ে রয়েছি। এতদিন বাড়ির ভিতরে খেল দেখাচ্ছিল, এবার যদি বাইরে গিয়ে এই খেল দেখায় তাহলে কিন্তু রাস্তার লোক জড়ো হয়ে যাবে। তুই না মনুষ্যত্ব ব্যাপারটা একেবারে হারিয়ে ফেলেছিস মেজদা ভাই। একটা মানুষ বাড়িতে ফেরেনি, কোথায় তার জন্য চিন্তা করবি, সে কখন আসবে সেটা ভাববি, তা নাহলে। মিসেস ব্যানার্জিকে আমি বাড়ি ফিরিয়ে এনেছি। দিয়া, কি অবস্থা হয়েছে তোমার? কি হয়েছে? ডক্টর চ্যাটার্জি, আপনি এখানে? দিয়া কি অসুস্থ হয়ে আপনার ওখানে গেছিল? আমি সব বলছি, আগে ওকে নিয়ে গিয়ে বসান। আর্য, এসো, তুমি বসে ওখানে। আরে না না, আমি ঠিক আছি, এখন কিছু হয়নি, ভালো আছি। সত্যি দিয়া, মাঝে মাঝে কি যে করো না তুমি। দিদিভাই, আমার কিচ্ছু হয়নি, তোমরা চিন্তা করো না। হ্যাঁ, সেই কোথায় যাচ্ছ না যাচ্ছ না বলে বাড়ি থেকে চলে যাচ্ছ, তারপর আবার শরীর খারাপ নিয়ে বাড়িতে ফিরে আসছো। আমি চিন্তা করব না? না না, সেরকম চিন্তা করার কিছু নেই মাধবী। আসলে ব্যবসা গরম পড়েছে তো, রাস্তায় বেরিয়ে ওর মাথাটা একটু ঘুরে গিয়েছিল। ও তো ফুটপাতে বসে পড়ে, আর আমি সেই সময় ওই রাস্তা দিয়েই নার্সিংহোমে যাচ্ছিলাম। ওকে দেখে আমি আমার সঙ্গে নার্সিংহোমে নিয়ে আসি। তারপর তো কথায় কথায় জানতে পারি ও আর্যর ওয়াইফ। ব্যাস, তারপর তো ওকে একা ছাড়া কোনো প্রশ্নই নেই, সঙ্গে করে বাড়ি ফিরিয়ে দিলাম। কি ব্যাপার বলো তো মা? আমি আজই দিয়াকে ডক্টর চ্যাটার্জির কথা বললাম, আর আজই দিয়া ডক্টর চ্যাটার্জির সাথে রাস্তায় দেখা হয়ে গেল, আর দিয়া ওনাকে নিয়ে বাড়িতে চলে এলো। এই পুরো ব্যাপারটা কি কাকতালীয় হতে পারে? দিয়া তো এখনো কিছু বোঝাই যাচ্ছে না তো। আচ্ছা, একটা ব্যাপার বুঝতে পারছি না দিয়া, তোমার তো না হয় সবে মাত্র বিয়ে হয়েছে, কিন্তু তিস্তা, তোমার কি ব্যাপার? অনেকদিন তো হয়ে গেল, এবার ইস্যু টিস্যু নাও, কিছু একটা প্ল্যান করো। তবে আপনি আজকে দিয়ার জন্য যা করলেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বারে বা, এই তো কিছুদিন আগে আমার হাতেই তোমার জন্ম হলো, খুব বড় হয়ে গেছো দেখছি। হ্যাঁ, কি ব্যাপার? উনি তিস্তার ইস্যুর কথা বলছেন, আর্য ওনার হাতে হয়েছে বলছেন, তার মানে উনি গাইনোকোলজিস্ট। ও মাই গড! তার মানে দিয়ার অসুস্থতা ভরম, ও আমার চেক আপ করার জন্য ডাক্তার নিয়ে এসেছে। আমাকে এখান থেকে যে করেই হোক সরে পড়তে হবে। মা, তোমরা কি ওনার সঙ্গে শুধু গল্পই করবে? ওনাকে একটু চাটা দেবে না? বিপিনদা, তুমি চায়ের জল বসাও, আমি রান্নাঘরে যাচ্ছি। জয়িতা, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? তোমার শরীরের এই অবস্থা, তুমি আবার খালি খালি আগুনের সামনে কেন যাবে বলো? তাছাড়া রান্নাঘরে কোথায় চা, চিনি এগুলো রাখা থাকে তুমি জানো নাকি? আর তুমি রান্নাঘরে যাচ্ছই বা কেন জয়িতা? ডাক্তার তো তোমাকে বেড রেস্টে থাকতে বলেছেন। কেন, ওর কিছু হয়েছে কি? আর ওকে তো আমি ঠিক চিনতে পারলাম না। উনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, কদিনের জন্য আমাদের বাড়িতে এসেছেন। উনি প্রেগনেন্ট তো, তাই। ও, আই সি। আপনি যখন এসেই পড়েছেন, একবার যদি ওকে দেখে নেন তাহলে খুব ভালো হয়। মানে আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে আপনার চেম্বারে একবার যেতাম ওকে নিয়ে। বলছো কি তুমি? আমি ওনাকে কিন্তু দেখাবো না। তুমি কেন বুঝতে পারছো না রক্তিম? এটা দিয়ার চাল। ডক্টর দাশগুপ্তকে এনে হয়নি, এখন ডক্টর চ্যাটার্জিকে ধরে এনেছে। শোনো, এটা যদি দিয়ার চালও হয় তাহলে কিন্তু চটটা গিয়ে দিয়ার গালেই পড়বে। সো ইউ ডোন্ট ওয়ারি।
উনি ভীষণ ভালো ডাক্তার, উনি যদি একবার তোমাকে দেখে নেন তাহলে আমরা সবাই নিশ্চিন্ত হব। কি হলো জয়িতা, তোমার কি ওনাকে দেখাতে কোনো অসুবিধা আছে?